সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, সিয়াম সাধনার মাস রমজান চলছে। আমরা সবাই সিয়াম সাধনায় ব্যাপৃত রয়েছি। এই মাসটিতে কিভাবে স্রষ্টার নৈকট্য আরো বেশি বেশি লাভ করতে পারি, এই প্রত্যাশায় আমরা সবাই মগ্ন। যারা বক্ষব্যাধিতে ভুগছে, যারা অ্যাজমাতে ভুগছে, সিওপিডি অনেক রোগ আছে, তারাও কিন্তু রোজা রাখতে চান। তারা কিভাবে রোজা রাখবেন, তারা আদৌ রোজা রাখতে পারবেন কিনা, রাখলে কিভাবে তারা থাকবেন, এ ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব। আর আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর এস.এম. আব্দুল্লাহ আল মামুনকে। ডক্টর মামুন বর্তমানে এভার কেয়ার হসপিটালের রেসপিরেটরি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ডক্টর মামুন, কেমন আছেন? ধন্যবাদ, আমি খুব ভালো আছি এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটা দেখার জন্য। আপনাকে প্রথমেই রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে প্রশ্নগুলো আপনার কাছে করব। যে কথাটা আমি দর্শকদের প্রথমেই বলেছিলাম আমি, যে সবাই তো আমরা রোজা রাখতে চাই, কিন্তু যারা হাঁপানি শ্বাসকষ্টে, কেন সবাই মনে করে শ্বাসকষ্ট মানে বোধহয় হাঁপানি বা অ্যাজমা। আসলে প্রথমেই আপনি একটু ডিফারেন্সিয়েশনটা করতে চাচ্ছি যে সব শ্বাসকষ্ট কি অ্যাজমা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা উত্তর জানলে যারা আগ্রহ সহকারে শুনবে তার অনেক কিছুই তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, সব শ্বাসকষ্ট কিন্তু অ্যাজমা না। আচ্ছা, বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হতে পারে, তার মধ্যে অ্যাজমা একটা কারণ। আচ্ছা, সেটা হার্টের কারণে হতে পারে, কিডনি রোগের কারণে হতে পারে, বুকে পানি জমার কারণে হতে পারে। সবচেয়ে বেশি হয় মানসিক রোগী, যারা মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা যে কোনো অ্যাংজাইটি, প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আসে। বিশেষ করে ইয়াং মেয়েরা অনেকেই বিভিন্ন কারণে এরকম অ্যাংজাইটির কারণে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে। আসার পরে দেখা গেল তাকে অ্যাজমা মনে করে চিকিৎসা দেওয়া হচ্ছে, নেবুলাইজার দেওয়া হচ্ছে, অক্সিজেন, কোনো ইমপ্রুভমেন্ট নাই, সবকিছু ঠিক আছে। এই কাজেই শ্বাসকষ্ট আর অ্যাজমা কখনো এক কথা না। মানে অনেকগুলো শ্বাসকষ্টের মধ্যে এখন বুঝতে হবে তাহলে অ্যাজমা কোনটাকে আমরা অ্যাজমা বলবো। অ্যাজমা ব্যাপারটাই হচ্ছে মূলত শ্বাসনালীর সংবেদনশীলতা জনিত কারণে যে শ্বাসকষ্ট হয়, সেটাকে আমরা অ্যাজমা বলবো। এই সংবেদনশীলতা কেন হয় এইটা বলি। দেখেন, সংবেদনশীলতা প্রথমে বুঝতে হবে যে সংবেদনশীলতা একজনের আছে কি নাই, এটা কিভাবে বুঝবো আমরা? এটা বোঝার সহজ উপায় হচ্ছে হাঁচি। আমি সিম্পল একটা ব্যাপার যদি বলি, আমাদের সবার পরিচিত ব্যাপারটা যে স্নিজিং বা হাঁচি, একটুতেই ঠান্ডা বা গরম, ধুলাবালি, ধোঁয়া, গন্ধ, পারফিউমের গন্ধ অথবা যে পোলেন নাকে একটু ইরিটেট করলে হাঁচি পায়, এমন কিছু মানুষ আছে। সবার কিন্তু না, অনেকের হয়তো অনেক দিন পরে হয়তো একটা দুটো, কিন্তু অনেক মানুষ আছে যাদের সহজে হাঁচি পায়, হ্যাপি স্নিজার বলে। আচ্ছা, এবং এটা সারা বছরই এবং ছোটবেলা থেকে শেষ জীবন পর্যন্ত প্রায় লেগে থাকে। এইটা হলো অ্যাজমাকে চেনার 1 নম্বর উপায় বলে আমি মনে করি। যাদের হাঁচি আছে তাদের নাকটা সংবেদনশীল, এবং যার নাকটা সংবেদনশীল তার পুরো শ্বাসনালীটাই সংবেদনশীল হয় বলে আমরা পেয়ে থাকি আর কি। কোনো বিশেষ বস্তুর প্রতি সংবেদনশীলতা? হ্যাঁ, আমি বলছি সেটা। যেমন সংবেদনশীলতা যার আছে, যেমন হাঁচি এটা থাকলো, এবং তার এমন চোখেরও এবং স্কিনেরও সংবেদনশীলতা থাকে। এই সংবেদনশীলতাটা বিভিন্ন মানুষের বিভিন্ন কিছুর প্রতি হতে পারে, কিন্তু এই মানুষগুলো যাদের এই সংবেদনশীলতা আছে তারা একটা বিশেষ গ্রুপ অফ পিপল। পৃথিবীতে এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 30 কোটি মানুষ আছে যাদের এই শ্বাসনালীগুলো সংবেদনশীল। বাংলাদেশে প্রায় এটা আনুমানিক 1 কোটি মানুষ আছে, এবং যাদের এই সংবেদনশীলতা বেশি তারা বিভিন্ন কিছুর প্রতি সংবেদনশীল হয়ে থাকে। সেটার মধ্যে কিছু আছে ভেরি কমন, যেটার প্রতি প্রায় সকলেই সংবেদনশীল, আর কিছু আছে আনকমন, যেটার প্রতি ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা, যে দুটো জিনিস খুবই সংবেদনশীল অ্যাজমা মানুষদের জন্য, সে দুটো হলো, একটা হলো মাইটস আর একটা হচ্ছে পোলেন। মাইটসটা হচ্ছে হাউস ডাস্ট মাইট, ঘরের মধ্যে যে ধুলাটা হয়, এটার কম্পোনেন্ট হলো মাইটস, যেটা একটা সায়েন্টিফিক নেম আছে ডার্মাটোফ্যাগয়েড স্টেরোসাইনিনাস। এটা একটা বাক, এবং এটা আমাদের ঘরের যে ধুলা, বিশেষ করে কার্টেইন গুলো, পর্দাগুলো, ওয়াল গুলো, ছাদ, এগুলোর সাথে লেগে থাকে। কার্পেটেও থাকে, কিন্তু কার্পেটটা তো আমরা ওয়াশ করি, কিন্তু ওয়াল গুলো সবসময় থেকে যায়। এই অবস্থায় যখন মানুষ ঘুমায় রাতে, তখন ফ্যান গুলো ঘুরতে থাকে, বেশি চলে। আমাদের দেশটা কেমন, যেখানে 10 মাসই প্রায় ফ্যান বেশি চলে, 11 মাসও লাগে। কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডা হয়তো বছরে 1 মাস চলে, লাগেই না। কিন্তু আমাদের দেশে এই মাইটস এর প্রবলেমটা সবচেয়ে বেশি। যখন ফ্যান বাইসে ঘোরে তখন মাইটস গুলো বাতাসের সাথে ঘোরে, এবং যাদের এই সেন্সিটিভিটি আছে তাদের নাকে যায় এবং নাকটা বন্ধ হয়ে যায়, তখন তাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, এবং তাদের এয়ারওয়ে হাইপাররেসপন্সিভনেস বাড়ে, এয়ারওয়ে ড্রাই হয়, শ্বাসকষ্ট এবং কাশি এখান থেকে শুরু হয়। আর কোনো ফুড পার্টিকেলস আছে? আমি সেটা বলছি। আরেকটা জিনিস যেটা আমি বলতেছিলাম, যে পোলেনের সেন্সিটিভিটিটা কিন্তু থাকে, কিন্তু আমাদের দেশে
পোলেন সেন্সিটিভিটি ব্যাপারটা খুব একটা বোঝা যায় না, কারণ এটা খুব অল্প সময় আমাদের দেশে পোলেন হয় বসন্তকালে। কিন্তু যেটা আমেরিকা, ইউরোপ, কানাডা এইসব দেশে দেখা যায় আফটার উইন্টার সিজন পার হওয়ার পরেই, উইন্টার সিজনের সমস্ত গাছের পাতা সব মরে যায়, সাদা হয়ে যায়। যেই এপ্রিল আসে তখন এগুলোতে ফুল ফোটা শুরু হয়, মেতে একদম হাইয়েস্ট লেভেল অফ পোলেন। এই সময় যারা আউটডোর অ্যাক্টিভিটিতে সামারে বের হচ্ছে তারা কিন্তু অ্যাজমা অ্যাটাক হচ্ছে, অথচ শীতের সময় তারা ভালো ছিল। কাজেই শীতেও কিন্তু অনেকে ধারণা যে শীতে মাত্রই অ্যাজমা বাড়ে, তা না, শীতে কিন্তু তারা ভালো থাকে এবং সামারে বাড়ে। আমাদের দেশে পোলেনের জন্য সারা বছর মানে শুধুমাত্র ফেব্রুয়ারিতে বাড়ে এবং মার্চের জন্য সারা বছরকালটা একটু বেশি বাড়ে। আর খাদ্যর ব্যাপারে যেটা বলছেন এটা খুবই দরকার, কারণ আমরা ইফতার সামগ্রীতে আসবো, যে রমজান চলছে। হ্যাঁ, এখন এই খাবার ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যদি আমরা মনে করি যে কতগুলো খাবার আছে এবং অনেকেই ফিজিশিয়ানদের দেখছে একটা সিল বানায় দিয়ে দিলেন যে এই খাবার 10টা খাবারের মতো একটা আছে, এটা প্রত্যাখ্যান করি এবং এটাকে মনে করি এটা ঠিক না। এবং এই ধরনের জিনিস প্রয়োজন না, কারণ একজন মানুষের যেটাতে অ্যালার্জি, দেখা গেল মা সন্তান সবাই এখানে অ্যালার্জিক, একই পরিবারের, মার যেটার প্রতি সেন্সিটিভিটি ছেলেটা আর একটাতে হয়, সেটি এইরকম হয়। কাজে এটা বোঝার উপায় হলো তাকেই বুঝতে হবে যে একটা মানুষ ভালো ছিল, হাঁচি কাশি নাই, সব আছে, হঠাৎ করে একদিন তার হাঁচি শুরু হয়ে গেল, কাশি হলো বা শ্বাসকষ্ট, তার আগে সে কোথাও একটা ডিনার করেছে বা কোথাও একটা খেয়েছে, কোনো প্রোগ্রামে গেছে বা কিছু খাইলো, সেখান থেকে তার হলে ওটা ধরে নিতে হবে, যেহেতু অন্য কোনো ইগনিটিং ফ্যাক্টর নেই। তখন কি খেয়েছিল সে সেটাকে মনে করো, এই খাবারটা কিছুদিন পর সে আবার খেয়ে দেখবে, আবার একই ঘটনা ঘটে। এইভাবে যদি আমরা সেকেন্ড টাইম বা থার্ড টাইম অবজার্ভ করতে পারি একটা খাবারে হলো, দেন উই কনফার্ম দে ওটাতে হয়। যেমন যাদের কুরবানি, বাংলাদেশে স্বাভাবিকভাবে একটা বিশাল মুসলিম কান্ট্রি, এখানে কুরবানিদের পরে যাদের এই প্রবণতাটা বাড়ে, অ্যাজমা বা অ্যালার্জি প্রবণতা বাড়ে, তাদের ধরে নিতে পারে আমরা যেটা গরু মাংস, কারণ গরু মাংস বেশি খাওয়া হয়। যে অ্যালার্জিক প্যানেল টেস্ট অনেক ডাক্তার দিয়ে দেয়, দেখা যায় যে তার গরুর মাংসে হয়তো তার দেখা শো করছে অ্যালার্জি, কিন্তু গরুর মাংস খাচ্ছে তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। বাস্তবতা হিসেবে আমি দেখছি, আমি পরবর্তীতে আগে এক সময় হয়তো আমি টেস্টগুলো দিতাম, পরে দেখলাম অ্যামালগামেটিং একটার সাথে একটু মিল না, ইন ভিট্রো ইন ভিভো বলে কথা আছে, এটা হয় না এবং অধিকাংশ ক্ষেত্রে এটার কোনো ইমপ্যাক্ট পাওয়া যায় না। সেই জন্য বাস্তবে এটা আমি টেস্ট দেওয়া মনে করি না প্রয়োজন আছে। যাদের আমরা ব্লাডে IgE লেভেলটা বেশি পাই, আমি ধরে নিই এই মানুষটা সংবেদনশীল, সেনসিটিভ বিভিন্ন কিছুর প্রতি, এইটুকু জানাই যথেষ্ট। এখন বাকিটা আমাকে অ্যাকর্ডিং টু গ্রামার বের করে ফেলতে হবে। তাহলে আমি যদি তাকে একটা টিপস দিই যে আপনি এভাবে চিন্তা করবেন যে আপনি কোন খাবার অ্যালার্জি হয়, আপনি একটা বের করে ফেলুন। তাকে আমরা বললাম আপনি একটা খাবার অবজার্ভ করতে থাকেন, সেকেন্ড টাইম থার্ড টাইম, দেন এটা নোট করেন, দেন আরেকটা খাবার অবজার্ভ করেন। তবে কমনলি যেহেতু আমাদের কিছু খাবার আছে যেগুলোতে বেশি হয়, সেগুলোর মধ্যে যেমন গরু মাংস, চিংড়ি মাছ, বেগুন, পুঁই শাক, ঢেঁড়স, এগুলোতে অনেকেরই দেখা যায় বেশি হয়ে থাকে। তবে এগুলো না জেনে একবারে খাবার পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই। রোগী সবচেয়ে বড় বিচারক, যে তার কোন খাবারে এটা নিজে তাকে নির্ণয় করতে হবে। একটু ইন্টেলিজেন্স থাকলে সে কিন্তু বের করে ফেলতে পারে। কাজে এই বের করে ফেললে ম্যাক্সিমাম দেখা যাবে 3টা বা 4টা খাবারের প্রতি তার অ্যালার্জি, বাকিদের প্রতি নাই, অযথা সে নিজেকে অন্য খাবার থেকে বঞ্চিত করলো, সেটারও প্রয়োজন নাই। তবে এখন যেহেতু আমাদের রমজান মাসে আমাদের মেইন খাবারটাই হয় কিন্তু ইফতারের সময়। হ্যাঁ, আমরা সিয়ারের সময় অনেকে হয়তো কম খাই, কিন্তু মেইন খাবার ইফতার, এবং ইফতারের সময় ডাইভার্সিফিকেশন অফ ফুড, অনেক রকমের, যেমন বিফ সরাসরি কেউ খেলো না, কিন্তু বিফ আইটেম কোনো না কোনোটার মধ্যে বিফের কাবাব থাকছে, এই থাকছে, চিংড়ি মাছ যেটা আমাদের প্রন বা লবস্টার, এটার বিভিন্ন কিছুর মধ্যে থাকে। বেগুন তো আমাদের থাকে, বেগুন থাকবেই। কাজে এই কমন জিনিসগুলো সঙ্গেই হচ্ছে বেগুন একটা আমাদের ইম্পর্টেন্ট। এই ধরনের জিনিসগুলো আর অনেক কিছু আছে যেগুলো ইফতারের সময় খুব একটা হতে পারে, যেটাতে একজন মানুষ যে স্টেবল ছিল তার শ্বাসকষ্ট বেড়ে গেল, তখন বেচারা যখন স্টেবল হলো, শ্বাসকষ্ট বেড়ে গেল, অ্যাটাক হয়ে গেল, তখন কিন্তু রোজা থেকে সে থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। হয়তো 1টা 2টা 3টা রোজা রাখার পরে তার এরকম হলো, শ্বাসকষ্ট হয়ে গেল। এখন যদি তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বেগুনি খেয়েছে, অনেকের ফুলকপি খেলেও দেখা যায় তার শ্বাসকষ্ট হয়। অনেক রকমের মানুষ আছে, কারো কাঁচামরিচ অ্যালার্জি হয়ে যায়, মনে করেন যে একটু বেগুনি খেয়ে তার শ্বাসকষ্ট হয়ে গেল, এই লোকটি তখন কি করবে? তাহলে একটা হলো যে আমাদের অ্যালার্জি দেখা দিলে এটাকে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা কন্ট্রোল, একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আমাদের বডিতে হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই স্টেরয়েড জাতীয় ওষুধ, বিশেষ করে হাইড্রোকর্টিসন যদি ইনজেক্টেবল একটা দেওয়া হয়, খুব অল্প সময়ের মধ্যে সে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। হাইড্রোকর্টিসন তো আইভি লাগবে, সেটা যদি রাতের বেলা হয়, অন্য সময় হয়, তাহলে এটা কিন্তু আছে। আর যখন একজন মানুষ যার এরকম সিভিয়ার অবস্থা হয়েছে, অ্যালার্জি দেখা দিয়েছে, যার হাইড্রোকর্টিসন ইনজেকশন দিতে হচ্ছে বা অক্সিজেন লাগছে বা নেবুলাইজার, তার জন্য সেদিন রোজা রাখা অবশ্যই উচিত হবে না। আরো কথা শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমরা আলাপ করছি কিভাবে একজন শ্বাসকষ্টের রোগী বা ফুসফুসে যারা আক্রান্ত, বিভিন্ন রোগী বক্ষব্যাধিতে আক্রান্ত, তারা কিভাবে রোজা রাখবেন, এই কথা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের স্টুডিওতে আজকের অতিথি ডক্টর মামুন। ডক্টর মামুন, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এই যে ইনহেলার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, এই রোজা রেখে কি ইনহেলার নেওয়া যায় কিনা? দেখুন, এটা নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু ফাইনালি কনসেনসাস যেগুলো, সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইনহেলার ওষুধটাকে এমনভাবে প্রিপেয়ার্ড করা হয়েছে, এমনভাবে তৈরি করা হয়েছে, যেটা মেকানিজমটা হচ্ছে এখানে পার্টিকেলগুলো আমাদের শ্বাসনালীতে যাবে, যাতে আমাদের ট্রাকিয়া, ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত যাবে, যেটার সাথে আমাদের রক্তে যাওয়ার কোনো সম্পর্ক নাই, আমাদের ইন্টেস্টাইনে যাওয়ার কোনো সম্পর্ক নেই। কাজেই এটা আমার কোনোভাবেই আমার ক্ষুধা নিয়ন্ত্রণে হেল্প করবে না, বা আমাদের ব্লাডেও যাবে না, বা খাদ্যনালীতে যাচ্ছে না। এটাকে রাইট ওয়েতে নিতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ইনহেলার যেহেতু কেউই সঠিকভাবে নিতে পারে, কেউই না, মানে এমন ভাবে আমি বলি যেটা 99% যদি 1% বাদ দিয়ে বললাম নিতে পারে না, কারণ যা নেয় সব যে জিওবাই পড়ে, পেটে চলে যায়, সব যে জিওবাই পড়ে। ওষুধগুলো যদি জিওবাই পড়ে এবং তালু এবং প্রকার করে, তখন এখানে একটা সোয়ালোইং এর ব্যাপার আসে, অন্য ব্যাপারগুলো আসে, যেটা রোজা ভাঙার জন্য তাকে কারণ হতে পারে। বাট রাইট ওয়েতে কেউ যদি ইনহেলার নেয়, এবং আমরা যেভাবে শিখাই ইনহেলেশন টেকনিক, ব্রিথ ইন, ব্রিথ আউট এবং ব্রেথ অ্যাকচুয়েশন, এটা যদি সঠিকভাবে নেয়, তাহলে কিন্তু ওষুধটা জিভায় পড়বে না, শ্বাসনালীতে যাবে। অথবা কেউ যদি এটাকে চেম্বারের মাধ্যমে, যে আমরা চেম্বারগুলো ইউজ করি, সেই চেম্বারের মধ্যে নিই, তাহলে স্প্রে করলে ওষুধ পার্টিকেলগুলো প্রথমে স্পেসারে পড়লো বা চেম্বারে পড়লো, সেখান থেকে টেনে ইনহেল করলে সেখানেও একটু সঠিকভাবে নেওয়ার ব্যাপার আছে, এই ট্রিক্স আছে। মানে শুধু লিখে দিলে হবে না, এটা ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। যে ডক্টর উনি লিখবেন, প্রেসক্রাইব করবেন, ওনাকে ব্যাপারটা জানতে হবে এবং রোগীকে দেখিয়ে দিতে হবে, অ্যাড্রেস করতে হবে। এবং রোগী, যে কোনো রোগী কিন্তু বলবে না যে আমি ইনহেলার নিতে পারি না, আমাকে দেখায় দেন। আমি আমার এই প্র্যাকটিস লাইফে প্রায় 25 ইয়ার্স মতো হলো, একটা রোগী যদি আমি খুঁজে পেতাম যে বলবে যে আমি ইনহেলার নিতে পারি না, আমাকে স্যার একটু শিখিয়ে দেন, আমি দাঁড়ায় তাকে স্যালুট দিতাম এমন সম্মানে। কিন্তু এমন একটা রোগী খুঁজে পাই, আমি জোর করে শিখিয়ে দিই। এটাই আমার বাস্তবতা, যে প্রত্যেকটা রোগীকে তাকে সব পরিচিত হয়ে বলতে হয় যে আপনার ইনহেলার নেওয়া হয় না, আপনাকে শিখতে হবে, আপনি নিয়ে আসুন। অনেক ওজোর আপত্তি পরে তাকে শেখানো হয়। যেটা করি, আমি প্লেসিবো একটা রেখে দিই, হ্যাঁ, আমি ওদের শিখিয়ে দিই যে এইভাবে নিবেন। হ্যাঁ, তারপরে তো ভুল করে। এখন অনেকে বলে ইনহেলার নেওয়ার পর যদি ইনহেলারই নিতে পারি, তাহলে ধূমপান করতে বাধা কোথায়? আচ্ছা, এইটাই বলে, হয় অনেকে বলে। এবং অনেকের এই ভুলভাবে নেওয়ার কারণে, যেহেতু তার ইফেক্ট হয় না, সাইড এফেক্ট হয়। ইনহেলার, আমি যেটা বলি, ইনহেলার ভুলভাবে নেওয়ার ফলাফল কি, উনি উপকারিতা থেকে বঞ্চিত, সেটি অপকারিতাগুলো ভোগ করছে। তার অপকারিতাগুলো কি কি হয়? মুখে ঘা হয়, স্টেরয়েডের কারণে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, ভোকাল কর্ডে ভোকাল ভয়েসটা ডিপ্রেস হচ্ছে, এবং সালবিউটামলের জন্য হাত কাঁপে, বুক ধরপড় করে। 4টা কমন সাইড এফেক্ট হয়। তখন স্বাভাবিকভাবে সে এটা থেকে বিরত থাকার চেষ্টা করে, সে নিয়ে কোনো কাজ হচ্ছে না, বরং কষ্ট হচ্ছে। কিন্তু যে ডাক্তার ওনাকে লিখলেন, সেটা উনি এটাকে বদার করলেন না, বা এটাকে তিনি অ্যাড্রেস করলেন না, সে বদলায় আরেকটা ইনহেলার দিল, সেটা একই ঘটনা ঘটলো। আবার নেবুলাইজারে গেল, এইভাবে ফাইনালি রোগীটা ইন্ডিয়া যাওয়ার জন্য লাইনে ধরে, যে যমুনা ফিচার, এই ঘটনাটা ঘটে। মানে আসলে আমাদেরকে রোগীকে একটু সময় দিতে হবে। কাজে আমরা যদি, যে ডক্টর লিখবেন তাকে ইনহেলার ব্যবহারটা নিজে থেকে রপ্ত করতে হবে, নিজে আগে বুঝতে হবে, এবং ধরে নিতে হবে যে প্রত্যেকটা রোগী বলুক ঠিক, কিন্তু এটা ভুল ভাবে না, আমাকে শেখাতে হবে। এটা যদি আমরা সবাইকে শেখাতে পারি, তাহলে কিন্তু এই ইনহেলারটা আমার মুখে পড়বে না, এবং সঠিক জায়গায় যাবে, রোজা ভাঙা ব্যাপারটা চলে যাবে। যে এটা আমি প্রশ্ন করেছিলাম, তাহলে ধূমপান করতে সমস্যা কোথায়? হ্যাঁ, ধূমপান একই কারণে, ধূমপান যেহেতু এটার ধর্মীয় দিক থেকে এটাকে করা হয়েছে, সেটা কিন্তু হ্যাঁ নিষিদ্ধ করা হয়েছে। কারণ আমরা একটা মানুষ দেখেন যে ধূমপান করা হয় কিসের জন্য ধূমপান করে? একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা যখন আমাদের শ্বাসনালীর মাধ্যমে যায় এবং এটা ব্লাডে চলে যায়, তখন আমাদের ওয়েল বিং করে, ব্রেনে ইউফোরিয়া করে, এটার জন্য মূলত মানুষ। কিন্তু নিকোটিনটা আসে কোত্থেকে? আসে টোবাকো বার্নের মাধ্যমে। একটা টোবাকো, একটা সিগারেটের মধ্যে টোবাকো ভরে আমরা আগুন লাগিয়ে দিই, সেখানে বার্ন হয়। এই নিকোটিন পেতে যে, এই নিকোটিনের সাথে 246টা 246 ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হয় নিকোটিন বার্নের মাধ্যমে, সেগুলো আমাদের ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে যায় এক এক ধরনের অপকারিতা করে, বিভিন্ন ধরনের ক্যান্সার, ইনফ্লামেশন, ইনফেকশন। একটা যেহেতু যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে সবকিছু। এবং যেহেতু ধূমপান, আমাদের রোজাটাই হচ্ছে এই সংযমের জন্য, সংযমটা তো নষ্ট হয়ে যায় ধূমপানের মাধ্যমে, তাই না? কেন সেই নেশাটাকে যদি আমি অবদমিত করতে না পারলাম, তাহলে কিসের রোজা? এই জন্যই রোজার সময়, অবশ্যই রোজার সময় না, অন্য সময় ধূমপান
স্বাস্থ্যের দিক থেকে, শুধু ধর্মীয় দিক থেকে না, স্বাস্থ্যগত দিক থেকেও আমরা রেসপিরেটরি ফিজিশিয়ান এবং অল ফিজিশিয়ানরাই ধূমপানকে বিরত করা হয়, নিষিদ্ধ করা হয়। যেটা যদি আমরা সায়েন্টিফিক দিকে চিন্তা করি, ওয়াইন বা আমরা যদি অ্যালকোহল, এটার চেয়েও বেশি ক্ষতিকর, সবচেয়ে বেশি ক্ষতি ধূমপান। সে অ্যালকোহল তো ধরেন কোন কোন ক্ষেত্রে শরীরে উপকারী ভূমিকাও আছে, এবং কোরআনে এটাকে এই কথা বলা হয়েছে যে কিছু উপকার থাকার পর তারপর যে অপকারিতা বেশি থাকার কারণে এটাকে হারাম করা হয়েছে। কিন্তু সিগারেটের কিন্তু কোনো উপকারী ভূমিকা নাই, পুরোটাই এখানে পুরোটাই অপকারী, এবং পয়সা তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা পয়সা, স্টিকের দাম 70 টাকার মতো। হ্যাঁ, এই জন্য আমি এটার জন্য আমি এক্সাম্পল রোগীকে বলি, ইউ আর পেইং সামওয়ান টু কিল ইয়োরসেলফ। ইয়েস, আপনি কাউকে পে করছেন আপনাকে মারার জন্য, সেটা হচ্ছে সিগারেট খাওয়ার এক্সাম্পল। তাহলে এই যে আপনি একজন বক্ষবিধি বিশেষজ্ঞ, বাংলাদেশের খুব স্বনামধন্য, আপনাকে যদি একটা ইফতারের প্লেট সাজাতে বলা হয় যে ডক্টর মামুন আপনার ইফতারের প্লেট সাজিয়ে, আজকে আপনার দায়িত্ব দিলাম ইফতারের প্লেট সাজানো, কিভাবে সাজাবেন? এটার মধ্যে আমি ফ্রুটস এর পোরশনটা বেশি রাখবো। যেমন আমি যদি এখন খেজুর, সব দিক দিয়ে খেজুরের কোনো অপকারিতা নাই, তারপর আমরা এখানে শসা রাখলাম, আমরা গাজর রাখলাম, আপেল রাখলাম। আপেল কিন্তু আমাদের ফুসফুসের জন্য খুবই উপকারী। সেটি হ্যাঁ, অনেকে করে কি আপেলের ওই কোটিংটা ফেলে দেয়, না, এটা ফেলতে হবে না, এটা ওটা রাখতে হবে। এছাড়া আমাদের যেমন ওয়াটারমেলন আছে, তারপরে আমাদের পেয়ার থাকতে পারে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সবগুলোই এটার মধ্যে যেগুলো আছে, এগুলো আমাদের লাংসের জন্য উপকারী, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোতে কাজ করে, এবং এটা কোনো অপকারী ভূমিকা নাই। আর অন্যান্য যদি আমরা সিরিয়ালস এর মধ্যে যদি আমরা কিছু করি, যেমন সোলা, এখানে সাধারণত আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, এবং প্রোটিন, এটা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, সেটা থাকতে পারে। আমরা মিট অ্যাভয়েড করতে পারি, এখানে সাধারণত মিট অন্য কারণে অ্যাভয়েড করি। আমরা ফিশ খেতে পারি, ফিশের বিভিন্ন আইটেম করা যেতে পারে। এইগুলো আমরা এভাবে সাজাতে পারি। এবং পরবর্তীতে যারা অ্যাজমা পেশেন্ট, তারা নিশ্চয় যদি জানা থাকে তার এই খাবার অ্যালার্জি, তারা সেগুলোকে অ্যাভয়েড করে খাবেন। এটাই, সেই জন্য সবাইকে এটা থেকে করা যাবে না, এটার পার্সেন্টেজ তো একটা গ্রুপ অফ পিপল। কিন্তু তবে একটার জন্য যে অ্যাজমা যেহেতু একটা ফ্যামিলিয়াল ডিজিজ, যদি একটা পরিবারে থাকে, হ্যাঁ, তাহলে ওই পরিবারে অনেকেরই থাকে, কাজে ওই পরিবারের জন্য যেমন এটা একটা রেস্ট্রিকশন আছে, অন্য একটা পরিবারের জন্য বংশগত ধারার উপস্থিতি থাকছে। মা বাবা কারো না কারো অ্যাজমা ছিল, বা চাচা ফুপু, এরকম দেখা যায় যে সবারই কারো না কারো অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জি আছে, বা বিভিন্ন ধরনের অ্যালার্জি। সবাই অবশ্য একেবারে সবার একই রকম অ্যালার্জি হবে তা তো না, আপনি আগে যেটা বললেন। তো মানে ওইভাবেই তারা ইফতারটা সাজাবে। হ্যাঁ, এখানে যেমন ধরুন অ্যাজমার ব্যাপারটা এমন ভাবে হয় যে একটা সেগ্রিগেশন অফ দ্য জেনেটিক সেগ্রিগেশন যদি বলি, যেমন মার আছে, মা থেকে কিন্তু বাবার হচ্ছে না কখনো, একসাথে তার, হ্যাঁ, ছোঁয়াচে না, সারা জীবন একসাথে থাকবে, হাজবেন্ড থেকে ওয়াইফ হবে, ওয়াইফ থেকে হাজবেন্ড হবে না। মার ছিল, তার যদি 4টা সন্তান থাকে, তার মধ্যে দেখা যায় দুইজনের দুইজনের কোনো সিমটমই নাই, তারা কোনো অ্যাগ্রাভেটও করে না। কিন্তু যে দুইজনের নাই, ওদের কিন্তু পরবর্তী জেনারেশনে যে আবার থাকবে। এখন তো বলা হয় যে সব ডিজিজেরই জেনেটিক, মানে নন কমিউনিকেবল ডিজিজ গুলো, নন কমিউনিকেবল, ইয়েস, জেনেটিক, এবং এগুলো কাউন্সেলিং, এগুলো জিন ম্যাপিং করা যাচ্ছে, এবং এগুলোর অনেক ক্ষেত্রে এগুলো জেনেটিক ট্রিটমেন্টও দেখা যায়। একটা পরিবারের সবারই হার্ট অ্যাটাক হচ্ছে, একটা পরিবারে অনেকের ক্যান্সার হচ্ছে, মানে জেনেটিক, এগুলো এটা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই জেনেটিক, এবং সেগুলো ক্যারোটাইপিক এবং জেনেটিক ম্যাপিং, সেটা কিন্তু এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হচ্ছে, এবং অনেকগুলো সাকসেসফুল ট্রিটমেন্ট এখন সম্ভব। তাহলে একটা যে রাবাতে যে কনফারেন্স হয়েছিল, সেখানে 70টা দেশ এবং অর্গানাইজেশন তারা একসঙ্গে মিট করে অনেকগুলো কথা বলেছে যে রোজা সহজে ভাঙে না। যেমন ব্লাড সুগার টেস্ট করলে, বা ইনসুলিন দিলে, ইনহেলার নিলে, তারপরে চোখের ড্রপ, এগুলো কানের ড্রপ, এগুলো দিলে রোজা ভাঙবে না। তো এগুলো তো আমাদের দেশে আমরা ছোটবেলায় মনে করতাম একটু রক্ত বেরিয়ে গেলে রোজা ভেঙে গেছে, আসলে তো তা না। অবশ্যই এগুলোর কারণ হলো যে ইসলামিক স্কলার যারা আছেন, বিশেষ করে অনেকে আছেন যারা আল আজহার ইউনিভার্সিটি থেকে রিয়াদ পাস করেছেন, অনেক স্কলার, তাদের অনেকগুলো আর্টিকেল হয়তো আমাদের পড়ার সুযোগ হয়েছে, দেখেছি যে এখানে এগুলো প্রত্যেকটাই মানে ইয়ে অনুযায়ী, মানে ওদের ফিকাহ শাস্ত্র অনুযায়ী তারা করেছে, এবং কোরআন শরীফের বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন থেকে এগুলো আসছে, যেগুলো আমাদের রোগ, যেমন ধরেন একটা মানুষের যদি এমন লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়, তার জন্য রোজা থাকাটাও তার জন্য নিষেধ, সেটা সে কখনোই করবে না, জীবন যেখানে ঝুঁকিপূর্ণ। যেমন একটা মানুষের যদি অ্যাকিউট অ্যাজমা থাকে, যার অ্যাজমাসল ইনহেলার, যেটা আর কি সালবিটাবল জাতীয় ইনহেলার নিতে হচ্ছে, যেগুলো রিলিভার, এটা নিতে হয় কিছুক্ষণ পর পর, সে কিন্তু রোজা থাকতে পারবে না। তার জন্য রোজার যে কাফারা, আর যে মেইনটেনেন্স থেরাপিতে আছে, সে যেমন
সন্ধ্যায় মানে ইফতারের সময়, সেহরির সময়, দুবার নিতে হবে। ম্যাক্সিমাম ওষুধে কিন্তু আমাদের দেখা যায় দুবার নিতে হয়। ডক্টর মামুন অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। ডক্টর মামুন অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে একজন অ্যাজমা রোগী, অ্যাজমা মানেই যে মানে ছোঁয়াচে রোগ তা না, আর সব বক্ষব্যাধির মধ্যে অ্যাজমা একটি শ্বাসকষ্ট জনিত রোগ মাত্র। অনেক অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। ডক্টর মামুন সবকিছু বুঝিয়ে বলেছেন। অনুষ্ঠানের আমরা একেবারে শেষ প্রান্তে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।